একটি দেশের সাথে আরেকটি দেশের উত্তেজনাকর পরিস্থিতি আমরা কিন্তু পূর্বে বহু দেখেছি। এমনকি আমাদের দেশ ভারতবর্ষ বহুবার কিন্তু সীমান্তে তার প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন সম্পর্কের তিক্ততায় জড়িয়েছে। আমরা দেখেছি একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমাদের দেশের উপর কিছু হামলা করা হয়েছে এবং আমাদের ভারতের তরফ থেকে তার জবাব দেওয়া হয়েছে। মানে আমি বলতে চাইছি আমাদের দেশ প্রত্যক্ষভাবে সেই অশান্তির মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই যে যুদ্ধের আঁচ সেটা কিন্তু আমাদের মধ্যবিত্তের ঘর পর্যন্ত কিন্তু পৌঁছয়নি। সেই যে যুদ্ধের আভাস তা কিন্তু আমরা শুধু টিভি চ্যানেলের মাধ্যমেই দেখেছি। কিন্তু বর্তমানের পরিস্থিতি অনেকটাই আলাদা। বর্তমানের দিকে যদি নজর রাখা হয় তাহলে দেখতে পাবেন এই যে যুদ্ধ পরিস্থিতি যা ইরানের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে তা ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। তা সত্ত্বেও কিন্তু এই প্রথমবার মানে আমাদের জীবদ্দশায় কিংবা জ্ঞান হওয়ার পর প্রথমবার আমরা দেখছি যে এত দূরের একটি যুদ্ধ তার আজ কিন্তু মধ্যবিত্তের একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছে। কি পরিস্থিতি আমরা আজকে সবটা আলোচনা করব। মানে বর্তমানে কি জায়গায় রয়েছি আমরা ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, কবে পরিস্থিতি ঠিক হবে। এবং একটি খবর ঘুরছে যে ইরানের হরমুজ প্রণালী থেকে আমাদের তেলবাহী জাহাজগুলি ছেড়ে দিয়েছে। সেই জাহাজগুলি যদি ছেড়েও দেয় তাহলে আমাদের হাতে ঠিক সেই তেল কিংবা গ্যাসগুলো পৌঁছতে কত দিন সময় লাগতে পারে। তো সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটা থাকবে। খুব বেশি বড় হবে না ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা কেউ যদি মন দিয়ে দেখে তাহলে আশা করব বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার আর কোনো সংশয় থাকার কথা নয়। কারণ এমনিতে বর্তমানে কিন্তু প্রচুর প্যানিক রাস্তায় ঘুরছে, প্রচুর ভুল খবরও রাস্তায় ঘুরছে। কেউ বলছে এরকম 1 মাস থাকবে, কেউ বলছে 15 দিন সহ্য করে নাও সব ঠিক হয়ে যাবে, কেউ আবার বলছে 2-3 দিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তাই এই ভিডিওটা আমি একটু মন দিয়ে দেখার অনুরোধ করব, তাহলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর একবার বলে নিই, আমি অনির্বাণ ধর এই হিস্টোরিসিটি চ্যানেলে আমি কিন্তু মূলত স্কুল স্টুডেন্টসদের জন্য ভিডিও বানিয়ে থাকি, ক্লাসের পড়াশোনার ভিডিও, ইতিহাস বিষয়ক। তো সেই জন্য আমি সমস্ত ভিডিওয়ে তাদের তুমি বলেই সম্বোধন করি। কিন্তু আমার ধারণা আজকের এই ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং স্টুডেন্টরা ছাড়াও তাদের অভিভাবকরা মানে আমার গুরুজন স্থানীয় মানুষরাও কিন্তু এই ভিডিওটা দেখবেন। সেই জন্য আমি এই সম্পূর্ণ ভিডিওটা আপনি সম্বোধন করেই বলছি। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আজকের ভিডিওটা চলে আসি। দেখুন, একটা গতকাল সারা সকাল একটি খবর দেখলাম, মোটামুটি বিকেল পর্যন্ত এই খবরটা ছড়িয়ে পড়েছিল। কি খবর না, আমাদের যে তেলবাহী জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর উপর ইরান সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞা তারা তুলে নিয়েছে এবং ভারতীয় জাহাজগুলো বিনা বাধায় হরমুজ প্রণালী থেকে কিন্তু চলে আসতে পারে ভারতের পথে। এই খবরটা আমরা প্রত্যেকে দেখেছিলাম এবং প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম ভারতবাসী হিসেবে যে সম্ভবত সময় বুঝি ভালোর পথে যাচ্ছে। আর এখানে বলে রাখি, যারা হরমুজ প্রণালী কি এবং হরমুজ প্রণালীর গুরুত্ব কি এটা জানেন না, আমি কিন্তু এই সম্বন্ধেও একটা ভিডিও তৈরি করেছি। আপনারা ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝে যাবেন হরমুজ প্রণালী কি। আমি তাও এখানে একটু ছোট্ট করে বলে বোঝাই। দেখুন, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে পারস্য উপসাগর, এই জায়গাটা। এই পোর্শনটা হচ্ছে গিয়ে ওমান উপসাগর। আর এই যে সরু রাস্তাটা, এই সরু রাস্তাটা মাত্র 33 কিলোমিটার চওড়া এবং এই জায়গাটার নাম হচ্ছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। আর এই জায়গাটার কিন্তু অধিকার ইরানের হাতে। আর ইরান যেহেতু বর্তমানে যুদ্ধে লিপ্ত এবং চীন আর রাশিয়া বাদ দিয়ে তাদের এখনো কোনো দেশ
সমর্থন জানায়নি। তাই ইরান বলেছে যে রাশিয়া এবং চীন বাদ দিয়ে এই হরমুজ প্রণালী থেকে কোনো দেশের জাহাজ কিন্তু বেরোতে পারবে না। তার মধ্যে অবশ্যই ভারতও রয়েছে। কিন্তু গতকাল যেটা বললাম যে একটি খবর শুনলাম এবং সারা সকাল সারা দুপুর কিন্তু সমস্ত মিডিয়াতে এই খবরটি দেখলাম যে ইরান সরকার ভারতের জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে। খুব আনন্দ পেয়েছিলাম আমরা। কিন্তু সন্ধে হতেই দেখলাম অন্য খবর। কি বিষয়? দেখলাম যে ইরান সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভারতের সাথে তাদের এরকম কোনো চুক্তি কিন্তু আদতে হয়নি এবং এই খবরটি আসলে একটি ভুয়ো খবর। সম্ভবত একটি জাহাজ তেল নিয়ে বেশ লক্ষাধিক মেট্রিক টন কিন্তু তেল নিয়ে মুম্বাই বন্দরে পোর্ট হয়েছে, এই খবরটি সত্যি। কিন্তু হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে দেওয়া হয়েছে, এই খবরটি আদতে একটি ভুয়ো খবর। এটা কিন্তু ইরান জানিয়েছে। আজ দুপুরে একটি বিবৃতি দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইরানের বিদেশ মন্ত্রকের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, সম্ভবত 2বার বা 3বার কথা হয়েছে। কিন্তু সেখানে কি কথা হয়েছে তা সিকিউরিটির জন্য জানানো হচ্ছে না। কিন্তু এই ব্যাপার এবার প্রশ্ন আসছে যে আগে আমরা দেখি যে বর্তমানে সমস্যাগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে হচ্ছে। দেখুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে আমি এখানে লিখেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে আমি মূলত বুঝিয়েছি যে বাড়িতে রান্নার গ্যাস আসা কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে কেউ বুকিং করেছেন, তার 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস চলে এসেছে, এরকম খবর রয়েছে। তবে আবার এরকমও খবর রয়েছে যে বুকিং করার প্রায় সপ্তাহখানেক পার হয়ে গিয়েছে কিন্তু গ্যাস ডেলিভারি হচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাস বুকিং করাই যাচ্ছে না। সেই নম্বরটিতে ফোন করলে বলা হচ্ছে নম্বরটি বর্তমানে উপলব্ধ নেই। তো এর ফলে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, যেখানে বাড়িতে রান্নার গ্যাস নেই, কোনো কোনো ক্ষেত্রে শেষের দিক। তো যার ফলে বেশিরভাগ বাড়িতেই বর্তমানে পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, সিদ্ধ ইত্যাদির উপর জোর দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু পরিবার যারা ইন্ডাকশন কেনার পেছনে কিন্তু ছুটছে। এতে করে যেটা হচ্ছে যে ইন্ডাকশনের যা দাম তার থেকে আরো বেশি দাম বেড়ে যাচ্ছে চাহিদার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে আছে আমি গত 7 দিন আগে একবার অনলাইনে ইন্ডাকশনের দাম দেখছিলাম। তো সেখানে যা দাম ছিল গতকাল আমি দেখলাম সেই দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে ইন্ডাকশন। তো এই হচ্ছে বিষয়। নিত্য প্রয়োজনীয় যে আমাদের সমস্যা তা তো লেগেই রয়েছে। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যদিও সেই প্রবলেমটা এখনো খুব বেশি এসে পৌঁছয়নি, তা হচ্ছে সমস্ত জিনিসের যে দাম বাড়ার যে একটা ব্যাপার। যেহেতু আলু, পেঁয়াজ, সমস্ত সবজি, মাছ, মাংস ইত্যাদি সমস্ত ট্রাকে করে আসে। এবার ট্রাকের যেহেতু তেলের দাম বাড়বে, তো সেই জন্য বাজারের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের দামই বেড়ে যাবে। যদিও সেই জিনিসটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু গ্যাসের যে প্রবলেমটা বাড়িতে সেটা কিন্তু হচ্ছে। এছাড়াও আরেকটা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁ কিন্তু মানে বন্ধ হওয়ার মুখে। কারণ বোঝাই যাচ্ছে যে হোটেল এবং রেস্তোরাঁ মানে সেখানে কিন্তু প্রত্যেক দিন একটা বিশাল অ্যামাউন্ট অফ গ্যাস কিন্তু লাগে, প্রায় 25 থেকে 30টা বা কিছু ক্ষেত্রে তারও বেশি গ্যাস কিন্তু এই হোটেল রেস্তোরাঁগুলোতে প্রয়োজন হয়, যেটা বর্তমানে সাপ্লাই বন্ধ। এবং এই হোটেল রেস্তোরাঁগুলো কিন্তু এক প্রকার বন্ধ হওয়ার মুখে। তো বিষয় হচ্ছে এটা অনেক সময় অনেকে হাসি মজা ঠাট্টার ছলে বলছে যে যাক বাঁচা গেল, কিছুদিন পেটের অবস্থা ভালো থাকবে আর কি, মানে বাইরের খাবার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। তো হোটেল রেস্তোরাঁ মোটামুটি দিন 7-10 বন্ধ থাকলে ভালো হবে। কিন্তু বিষয় হচ্ছে জিনিসটা কিন্তু সিরিয়াসলি ভাবার বিষয় এসছে যে এই যে হোটেল বা রেস্তোরাঁগুলোতে যে মানুষগুলো কাজ করে, হোটেল বা রেস্তোরাঁ বন্ধ হওয়ার ফলে কিন্তু তাদেরও পকেটে কিন্তু টান পড়বে, কারণ তারাও সাময়িকভাবে কাজ হারিয়ে ফেলছেন। তো তাদের দিকটা একটু দেখতে হবে। আর বিশেষত হচ্ছে ছোট দোকান বলতে চা, কফি, ঘুগনি ইত্যাদির দোকান, কিছু কিছু ক্ষেত্রে মিষ্টির দোকান। অনেক সময় রাবড়ি বা কালাকাঁদ বা কড়াপাকের যে মিষ্টিগুলোতে অনেকক্ষণ ধরে গ্যাসে জাল দিতে হয়। গ্যাস কম থাকার কারণে বা গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে অনেক ছোটোখাটো দোকানগুলোও কিন্তু প্রায় বন্ধের মুখে।
মিষ্টির দোকানগুলো বন্ধের মুখে, তারা কড়া পাকের মিষ্টি, রাবড়ি ইত্যাদি বানানো বন্ধ করে দিয়েছে। কোনো কোনো ছোট দোকান আবার ইন্ডাকশনের ওপর কিন্তু ঝুঁকছে। এই হচ্ছে ব্যাপার। যানবাহনের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যেহেতু অটো আমাদের একটা নিত্য প্রয়োজনীয় যানবাহনের মধ্যে একটা, যে অটো, এই অটো কিন্তু দেখলাম বেশ খানিকটা টাকা বৃদ্ধি করেছে ভাড়ায়। তা সত্ত্বেও তারা কিন্তু রাস্তায় ঠিকভাবে পাওয়া যাচ্ছে না অটোকে। মানে ভাড়া বাড়িয়েছে ঠিক আছে, কিছু করার নেই, এখন খারাপ একটা পরিস্থিতি চলছে, কিন্তু অটো সেইভাবে কিন্তু রাস্তায় বেরোচ্ছে না। কারণ আমাদের যে অটো সেটা এলপিজি গ্যাসে চলে, আর গ্যাসের যেহেতু সংকট, তাই অটোতে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না এবং রাস্তায় কিন্তু অটোও বেরোচ্ছে না। তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আরেকটা আমি সমস্যা দেখলাম, সেটা হচ্ছে একটি অনুষ্ঠান বাড়ি, সম্ভবত বিয়ে বাড়ি, সেটি কিন্তু এই গ্যাস ক্রাইসিসের কারণে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ক্যাটারার আগে থেকে দায়িত্ব নিয়ে রেখেছিল, কিন্তু এই পরিস্থিতিতে ক্যাটারিং সংস্থা তারা না করে দিয়েছে। তবে খুবই ভালো যে বিয়ের সিজনটা সদ্য চলে গিয়েছে, তারপরে এই সংকটটা তৈরি হয়েছে। এটা যদি ডিসেম্বর বা জানুয়ারি মাসে যদি শুরু হতো এই গ্যাস এবং তেল সংকট, তাহলে কিন্তু এই বিয়ে বাড়ি বা রিসেপশন এগুলোতে একটা সমস্যা তৈরি হতো। তা আশা করছি যে এইগুলোর মাধ্যমে, 4টে পয়েন্টের মাধ্যমে মোটামুটি আমি বুঝাতে পারলাম যে প্রবলেমটা কোথায় হচ্ছে। এবার একটা পরিসংখ্যানে আসি, সেটা হচ্ছে যে কিছু দেশের নাম আমি লিখব, সেই দেশের মোট কত দিনের তেল মজুত করা রয়েছে সেটা আমি লিখব। এবং আরেকটু বলে নিই, এই যে পরিসংখ্যানটা আমি লিখবো এটা কিন্তু একদম কারেন্ট পরিসংখ্যান নয়, এটা বেশ কিছুদিন আগের। সুতরাং যে দিন আমরা এখানে লিখবো তার থেকে কিন্তু বেশ কিছুদিন মাইনাস হয়ে গেছে, আমাদের ধরে নিতে হবে। তো প্রথমে দেখি ইউএসএ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু 200 দিনের তেল মজুত রয়েছে। মানে সম্পূর্ণ তেল অয়েল সাপ্লাই চেইন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকা কিন্তু 200 দিন চালিয়ে নিতে পারবে। চায়নার কাছে কত দিনের তেল মজুত আছে? চায়নার কাছে কিন্তু আছে 104 দিনের তেল মজুত করা। জাপানের কাছে কত দিনের তেল মজুত করা রয়েছে? জাপানের কাছে কিন্তু রয়েছে 260 দিনের তেল মজুত। সাউথ কোরিয়ার কাছে কত দিনের তেল রয়েছে? সাউথ কোরিয়ার কাছে রয়েছে কিন্তু 210 দিনের তেল। আর সিঙ্গাপুর, ছোট একটি দেশ, সিঙ্গাপুরের কাছে কত দিনের তেল রয়েছে? সিঙ্গাপুরের কাছে কিন্তু ছোট দেশ হলেও তারা অনেক দিনের তেল মজুত রেখেছে। এরপরে আসছে আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়াতে কত দিনের তেল রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে 25 দিনের তেল মজুত। এরপর আসছে আমাদেরই পাকিস্তান, প্রতিবেশী দেশ, তাদের কাছে কিন্তু রয়েছে 3 দিনের মজুত তেল। তাহলে বোঝাই যাচ্ছে যে যদি তেলের সংকট দেখা দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলো কিন্তু টের পেতে অনেকটা সময় লাগবে। তার আগে কিন্তু আমাদের দেশ কিন্তু টের পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের তেলের যে মজুতটা অনেকটাই কম, তবে এখানে একটি বলে রাখার যে আমাদের কিন্তু একটা অ্যামাউন্ট অফ তেল, যেটা অনেকটাই ক্রুড অয়েল, অপরিশোধিত তেল, সেটা কিন্তু মজুত রয়েছে একদম পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যাবে সেই সময় সেটা ব্যবহার করার জন্য। আপনারা দেখে থাকবেন কিছু ফ্যামিলিতে একটা অ্যামাউন্ট অফ টাকা কিন্তু ইমার্জেন্সি ফান্ড হিসেবে থাকে। আমি ধরে নিলাম সেটা 5 লক্ষ টাকা। মানে যদি পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, পরিবার নিয়ে যদি রাস্তায় নেমে আসতে হয়, সেই সময় কিন্তু ওই টাকাটায় হাত দেওয়া হয়, নচেত ওই টাকা কিন্তু হাত দেওয়া হয় না। সেই রকম আমাদের দেশের কাছে বেশ কিছু তেল রয়েছে যেটায় হাত দেওয়া হবে না, সেটা বাদ দিয়ে 25 দিনের তেল রয়েছে। বিষয় হচ্ছে এত কম তেল কেন আছে? এখানেই আসছে জনসংখ্যার বিষয়। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আপনি যদি তাকান, একটা বিশাল বড় দেশ, যাদের জনসংখ্যা হচ্ছে 35 কোটি মাত্র। চীন একটি বিশাল বড় দেশ, ভারতের থেকে বড় দেশ, তাদের জনসংখ্যা 140 কোটি। জাপানের দিকে যদি তাকান, জাপানের জনসংখ্যা 12 কোটি। দক্ষিণ কোরিয়ার দিকে যদি তাকানো হয়, দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কিন্তু 5 কোটি। সিঙ্গাপুরের দিকে যদি তাকানো হয়, সিঙ্গাপুরের জনসংখ্যা 60 লাখ, 1 কোটিও নয়।
ভারতের দিকে যদি তাকানো হয় তাহলে ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটি, আর পাকিস্তানের দিকে যদি তাকানো হয় তাহলে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটি। তাহলে বুঝতেই পারছেন যে কি বিপুল পরিমাণ জনসংখ্যার দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। সুতরাং ভারতে যে তেল মজুত রয়েছে তার থেকে হয়তো কম তেল আমেরিকা বা জাপান ইত্যাদি দেশে রয়েছে, হয়তো আমেরিকায় যা তেল রয়েছে সম্ভবত তার থেকে বেশি তেল কিন্তু ভারতে রয়েছে, কিন্তু ভারতের যেহেতু জনসংখ্যা অনেকটা, তার ফলে আমাদের দিনটা কমে গেছে। এই হচ্ছে বিষয়। এবার বলে রাখি যে এই যে খবরগুলো ভুয়ো খবর আসছে মাঝে মাঝে যে হরমুজ প্রণালী আমাদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, সমস্ত জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে, ঈশ্বর করুক যেন এই খবরটা সত্যি হয়, মানে ওপরওয়ালা যেন এই খবরটা সত্যি করেন আমরা চাইবো। তো যদি জাহাজ ছেড়ে দেয়, যদি হরমুজ প্রণালী আমাদের জন্য ওপেন করে দেওয়া হয়, তাহলে তেল আমরা কি সাথে সাথে হাতে পেয়ে যাবো? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। মানে আগামীকাল যদি আপনি নিউজ চ্যানেল চালিয়ে যদি দেখতে পান যে ভারতীয় সমস্ত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী হয়ে ভারতের দিকে রওনা দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের হাতে তেল কিংবা গ্যাস পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে। সেই জন্য আপনাকে বুঝতে হবে এই সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝুন। আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আগে একটু এই জায়গাটা মুছে নিই। দেখুন, প্রথমেই বুঝতে হবে আমরা যে তেল ব্যবহার করি বা গ্যাস ব্যবহার করি, যে ভাবে ব্যবহার করি, সেই জিনিসটা কিন্তু কখনোই বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে না। আমাদের দেশে যে জিনিসটা বাইরে থেকে আসে সেটাকে বলা হয় ক্রুড অয়েল। কি বলা হয়? সেটাকে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। মানে এটা শোধন করতে হবে, এটাকে রিফাইন করতে হবে, তারপরে কিন্তু আমরা ব্যবহার করতে পারব। সুতরাং এই যে হরমুজ প্রণালী, এখান থেকে জাহাজগুলো ভারতবর্ষে আসবে, এসে সেগুলোকে নোঙর করা হবে, তারপর সেখান থেকে তেল নেওয়া হবে, নিয়ে মানে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল নেওয়া হবে, নিয়ে কোথায় পাঠানো হবে? নিয়ে পাঠানো হবে হচ্ছে রিফাইনারিতে। রিফাইনারি মানে যেখানে অপরিশোধিত তেল থেকে শোধিত তেল বা শোধনযোগ্য তেল তৈরি করা হয়। প্রথমে এই তেলটা দেখুন এরকম একটা চেম্বারে সম্পূর্ণ ভর্তি করা হবে। এই যে নীল নীল যে আমি এঁকেছি, এই জায়গাটা হচ্ছে ক্রুড অয়েল। এইটা একটা পাইপলাইনের মাধ্যমে একটা সিলিন্ডারে এসে কিন্তু জমা হবে। আর মাঝখানে যেই পোর্শনটা, এটা হচ্ছে ফার্নেস, বা এখানে কিন্তু আগুন জ্বলছে, আর এই তেলটাকে প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হবে। হ্যাঁ, 350 ডিগ্রি তাপমাত্রায় তেলটাকে গরম করা হয়, এবং তার ফলে এইখান থেকে তেলটা বেরিয়ে ভারী জিনিসটা নিচের দিকে জমা হয়, হালকা জিনিসটা উপরের দিকে জমা হয়। দেখবেন তেলের সাথে যদি আমরা জল মিশিয়ে দিই, জলটা সবসময় উপরে থাকে, তেল কিন্তু সবসময় নিচে জমা হয়, কারণ তেল জলের থেকে ভারী। তো এবার তেলের মধ্যেও যে অংশগুলো ভারী সেগুলো নিচের দিকে জমা হতে থাকে, আর তেলের মধ্যে যে অংশগুলো তুলনামূলক হালকা সেগুলো কিন্তু ওপর দিকে জমা হতে থাকে। এবার সবার নিচে যে পোর্শনটা থাকে তার তাপমাত্রা কত থাকে? তার তাপমাত্রা থাকে 350 ডিগ্রি সেলসিয়াস, মানে 350 ডিগ্রি সেলসিয়াস। সব থেকে হেভি যে অয়েলটা, ভারী তেলটা, সেটা হচ্ছে এই পোর্শনে থাকে। এই পোর্শনটাকে কি বলে? এই পোর্শনটাকে বলে হচ্ছে বিটুমিন। বিটুমিন বলে এই পোর্শনটাকে। এই বিটুমিন দিয়ে কি হয় প্রশ্ন আসছে। এই বিটুমিন দিয়ে রাস্তা তৈরি করা হয়। এই যে আমরা রাস্তার পিচ দেখি না, গরম কালো থকথকে পিচ, সেই পিচ হচ্ছে এই বিটুমিন, যেটা এই ক্রুড অয়েলের সম্পূর্ণ ভারী যে অংশটা, এর ঠিক উপরের অংশে যে জিনিসটা জমা হয় সেটার তাপমাত্রা কত থাকে? সেটার তাপমাত্রা থাকে কিন্তু 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস। এই যে অংশটা, এই অংশটা দিয়ে কি তৈরি হয়? এই অংশটা দিয়ে তৈরি হয় লুব্রিকেটিং অয়েল। এই অংশটা দিয়ে কিন্তু তৈরি হয় লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং অয়েল মানে কি? দেখবেন শীতকালে যে বিভিন্ন আমরা মুখে বা শরীরে যে ক্রিম মাখি, সেগুলোকে দেখবেন বলে পেট্রোলিয়াম জেলি, ভেজলিন পেট্রোলিয়াম জেলি। তো সেই যে জেলগুলো যেগুলো আমরা গায়ে মাখি, মুখে মাখি, সেগুলো কিন্তু এই পোর্শনটা দিয়ে তৈরি হয়। এটাকে বলে লুব্রিকেটিং অয়েল। বোঝানো গেল? 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার উপরেরটা। এখানে কি থাকে? এখানে থাকে ফুয়েল অয়েল। ফুয়েল অয়েল মানে
বিভিন্ন জাহাজ যে চলে সেখানকার যে ফুয়েলগুলো বা বিভিন্ন কলকারখানার ফুয়েল এই অংশটা থেকে নেওয়া হয়। এখানকার তাপমাত্রা থাকে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। এর ঠিক ওপরের যে অংশটা 220 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস, এই অংশটায় থাকে হচ্ছে ডিজেল। ডিজেল মানে যেটা দিয়ে বড় বড় বাস, লরি ইত্যাদি চলে, সেই অংশটাই হচ্ছে এই ডিজেল। এই ডিজেলের ওপরে কি থাকে? ডিজেলের ওপরে যেটা থাকে তার তাপমাত্রা হয় 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস। এখানে থাকে হচ্ছে প্যারাফিন, যেটাকে আপনারা কেরোসিন বলতে পারেন। প্যারাফিন অনেকেই চিনবেন না, কিন্তু কেরোসিন বললে আপনারা চিনবেন। তো কেরোসিন যে জিনিসটা, সেটা কিন্তু এই অংশটা থেকে তৈরি হয় এবং এটা বিমান চালনার কাজে কিন্তু লাগে, প্লেনের কাজে লাগে। তার উপরে কি? তার উপরে রয়েছে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস একটা অংশ তেলের। এই অংশটাকে বলা হয় ন্যাফথা। ন্যাফথা, এই ন্যাফথা দিয়ে কিন্তু প্লাস্টিক তৈরি হয়। অনেকেই দেখবেন যারা এই মুহূর্তে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের গ্লাস কিংবা বিভিন্ন বালতি, গামলা ইত্যাদি কিনবেন, দেখবেন দাম কিন্তু খানিকটা বেড়েছে। অনেকেই ভাবতে পারেন যে কেন বেড়েছে। আপনারা দোকানদারকে জিজ্ঞেস করেন যে প্লাস্টিকের জিনিসের দাম কেন বেড়েছে, দোকানদার বলে যুদ্ধের কারণে বেড়েছে। আপনারা ভাবেন যুদ্ধ হচ্ছে তো প্লাস্টিকের দাম কেন বাড়বে? কারণ প্লাস্টিক তৈরি হয় এই ন্যাফথা দিয়ে, আর ন্যাফথা কিন্তু এই ক্রুড অয়েল থেকেই আসে। এরও উপরে যেটা থাকে যে অংশটা, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গার যে অংশটা, এই অংশটাকে বলা হয় গ্যাসোলিন। এই গ্যাসোলিন কিন্তু যেটা আমরা গাড়িতে ব্যবহার করি, পেট্রোল, সেই অংশটা এখান থেকে পাওয়া যায়, এই 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের অংশটা। আর সবার উপরে, এতটা পর্যন্ত কিন্তু তেল থাকে, আর সবার উপরে যে বাষ্পটা বা যে গ্যাসটা তৈরি হয় তার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম। এই গ্যাসটাকেই আমরা বলি পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস। এলপিজি গ্যাসের তো নিশ্চয়ই নাম শুনেছেন, আমরা যেগুলো ব্যবহার করি বাড়িতে। এলপিজি মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সেটা হচ্ছে এই উপরের অংশটা। তাহলে বুঝতে পারলেন যে যদি আজ এই মুহূর্তেও সবকটি জাহাজ, তেলবাহী জাহাজ যদি ছেড়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু আগামী 2-4 দিনের মধ্যে সমস্ত কিছু পরিষেবা ঠিক হয়ে যাওয়াটা সম্ভব নয়। সুতরাং আমরা একটা এস্টিমেটেড ডেট ধরে রাখতে পারি যে ধরুন প্রায় 25 দিন, মানে যদি জাহাজগুলো ক্লিয়ার হয়ে যায় তারপরে অন্তত 25 দিন সময় লাগবে সম্পূর্ণ জিনিসটা ঠিক হতে। না হলে কিন্তু এই যে সংকট, এই পরিস্থিতি কিন্তু বর্তমান থাকবেই, যেমন আছে তেমন আরো কিছুদিন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। সবার কাছে অনুরোধ এইটাই যে অযথা প্যানিক করবেন না, প্যানিক করার কিছু হয়নি। হ্যাঁ, যে জিনিসটা ঘটেছে সেটা নিয়ে কথা বলুন, কিন্তু অনেকেই প্যানিক করছেন। কেউ বলছেন এরকম পরিস্থিতি চলবে, কেউ বলছে না, এটা চিন্তার কিছু নেই, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আমাদের অনেক তেল মজুদ আছে। তো এই ব্যাপার, তো অযথা প্যানিক হবে না। এই বিষয়টাকে বুঝুন যে শুধুমাত্র ক্রুড অয়েল দিয়ে কত কিছু তৈরি হয়। যে আমরা মুখে মাখার ক্রিম থেকে শুরু করে রাস্তার পিচ, জলের বোতল, কেরোসিন, সমস্ত রান্নার গ্যাস একটা জিনিস থেকেই আসছে। তো যেহেতু সেই চেনটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য এই সংকট। তো আশা করব সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাক, পৃথিবী ঠান্ডা হয়ে যাক আবার। আর আজ এই পর্যন্তই। আবার পরে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে এই চ্যানেলে। তাই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আপনাদের পরিচিতদের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও বিষয়টা বুঝতে পারে। তো চলি আজ এ পর্যন্তই।